আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহজাবিন তাসনুভা আসলাম, ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে মেডিসিন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আমরা জানি ডায়াবেটিস আমাদের কমন একটি অসুখ। ঘরে ঘরে প্রায় প্রতি ঘরেই ডায়াবেটিসের পেশেন্ট রয়েছে। পেশেন্টকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ক্যাটাগরি 1 যেটা হাই রিস্ক ক্যাটাগরি, ক্যাটাগরি 2 মডারেট রিস্ক এবং ক্যাটাগরি 3 লো রিস্ক ক্যাটাগরি। পেশেন্টের কমপ্লেন, পেশেন্টের বায়োকেমিক্যাল প্যারামিটার যেটা হচ্ছে আমরা বলি রক্তের সুগার এবং রক্তের চর্বি, ক্রিয়েটিনিনের মাত্রা, কিডনি, লিভার এগুলো ভালো আছে কিনা সেগুলোর বেসিসে এবং পেশেন্টের ডায়াবেটিস ছাড়া আর কি কি অসুখ আছে সেগুলোর ভিত্তিতে পেশেন্টকে এই ক্যাটাগরাইজেশনটা করা হয়। যারা হাই ক্যাটাগরি, হাই রিস্ক পেশেন্ট, তারা আসলে তাদেরকে বলে দেওয়া হয় যে আপনি রোজা আসলে রাখতে পারবেন না। তারা কারা? যাদের ডায়াবেটিস টোটালি কন্ট্রোল নাই অথবা যাদের বারবার ব্লাড সুগারের মাত্রা কমে যায়, যেটাকে আমরা বলি রিপিটেড অর রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া। যাদের হার্টের অসুখ আছে এবং যেটা ওষুধ দ্বারা কন্ট্রোলড না পুরোপুরি, অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সি, দ্যাট ইজ দ্য টার্ম প্রেগনেন্সি আমরা যেটা বলি 3rd ট্রাইমাস্টারে, এবং যদি পেশেন্টের ডায়াবেটিস রিলেটেড গ্রেভ কমপ্লিকেশনস যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা এই ধরনের কিছু কমপ্লিকেশনের হিস্ট্রি থাকে, তাদেরকে আসলে বলে দেওয়া হয় যে আপনার জন্য রমজান মাসে রোজা রাখাটা সেফ না, আপনি হয়তো রোজা রাখতে পারছেন না। সেকেন্ড ক্যাটাগরি মডারেট, যাদের মডারেট রিস্ক, তাদের ডায়াবেটিস কন্ট্রোলড কিন্তু নট ফুললি কন্ট্রোলড, মাঝে মাঝে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যায় বা কমে যায়। সেই সব ক্ষেত্রে সাধারণত আমরা তাদেরকে মডারেট রিস্কে রাখি। এবং লো রিস্ক ক্যাটাগরি, যাদের ডায়াবেটিস ওয়েল কন্ট্রোলড, তারা রমজানে রোজাটা কন্টিনিউ করতে পারবে। রিস্ক ক্যাটাগরাইজেশনের পরে তাদেরকে আমরা নেক্সট যে অ্যাডভাইসটা দেই সেটা হচ্ছে ডায়েটারি অ্যাডভাইস। উনি রমজান মাসে কোন খাবারটা কখন কতটুকু পরিমাণে খেতে পারবে। সাধারণত রমজানে আমরা সেহরি এবং ইফতার এই দুটো খাবার সে কোনো মতেই স্কিপ করবে না। তাকে ইফতার এবং সেহরি দুটো খাবারই খেতে হবে এবং এই দুটো খাবারের মাঝে সে যদি একটা অথবা 2টা হেলদি স্ন্যাক জাতীয় কোনো খাবার খেতে পারে, ভারী হতে হবে এমন না, বাট একটা অথবা 2টা হালকা খাবার তার সেহরি এবং ইফতার এবং সেহরির মাঝখানে খেতে হবে। ইফতারে সে কি খাবে? ইফতারে সে কার্বোহাইড্রেট 50% খাবার কার্বোহাইড্রেট দিয়ে খাবে এবং সেটা হতে হবে হাই ফাইবার হেলদি কার্বোহাইড্রেট। কি হতে পারে সেটা? ভেজিটেবলস হতে পারে, ফ্রুটস হতে পারে, দুধ বা দুধ জাতীয় খাবার, দই, এই খাবারগুলো হতে পারে। আর প্রোটিনের মধ্যে 30% সে প্রোটিন খাবে, ডিম, মুরগি, মাছ, মাংস এগুলো থেকে সে প্রোটিনটা খাবে। তাকে আমরা তেলে ভাজা, ভাজা পোড়া জাতীয় খাবার, বাইরের কেনা খাবার এবং সুগারি যেসব ড্রিঙ্কসগুলো আছে, অতিরিক্ত চিনি দিয়ে শরবত, এগুলো খেতে সাধারণত বারণ করা হয়। ডাবের পানি সে খেতে পারবে শরবতের পরিবর্তে। নেক্সট আসে সে ব্লাড গ্লুকোজটা কিভাবে মনিটর করবে রমজান মাসে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি কেউ বাসায় আমরা যেটা আঙুল ফুটো করে ব্লাড সুগার দেখি, ওই পদ্ধতিতে ব্লাড সুগার দেখলে অথবা যদি ল্যাবেও টেস্ট করি, সেটা রোজার কোনো ক্ষতি হয় না, সে রোজা কন্টিনিউ করে সে কাজটা করতে পারবে। তাহলে একটা ডায়াবেটিসের পেশেন্ট রমজানের প্রথম 3 দিন দিনে 3 বার করে ব্লাড সুগার দেখবে, ইফতারের আগে, ইফতারের 2 ঘন্টা পরে এবং দুপুর 12টা থেকে 2টোর মধ্যে একবার। প্রথম 3 দিন সে এভাবে সুগারটা মনিটর করবে। তারপরের থেকে সে এভরি 3rd ডে, দ্যাট ইজ 3 দিন পর পর এইভাবে দিনে 3 বার করে ব্লাড সুগারটা মনিটর করবে এবং রমজানের শেষ সপ্তাহে সে 1 দিন পর পর দিনে 3 বার করে ব্লাড সুগার মনিটর করবে। তার ব্লাড সুগারটা কি বেড়ে যাচ্ছে নাকি বেশি কমে যাচ্ছে সেটার জন্যই আসলে এই মনিটরিংটা। নেক্সট কোশ্চেন হচ্ছে, সে ব্লাড সুগার মনিটর করার পরে কত ব্লাড সুগার দেখলে সে আসলে রোজাটা ভেঙে ফেলতে হবে তাকে বা কন্টিনিউ করতে পারবে না। সেই লেভেলটা আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী হয় 3.9 এর কম, দ্যাট ইজ 3.9 এর কম, অথবা 16.6 এর বেশি, দ্যাট ইজ 16.6 এর বেশি। এর মাঝখানে থাকলে সে রোজা কন্টিনিউ করতে পারবে। 3.9 এর কম বা 16.6 এর বেশি থাকলে তাকে রোজা ভেঙে
ব্লাড সুগার কম থাকলে খাবার খেতে হবে এবং ব্লাড সুগার বেড়ে গেলে ওষুধ নিতে হবে। সে এর মাঝখানে থাকলে রোজাটা কন্টিনিউ করতে পারবে। নেক্সট কনসার্ন আসে যে ওষুধটা সে কিভাবে খাবে, যেহেতু দুপুরবেলা এবং সকালবেলা সে ওষুধ খেতে পারছে না। অ্যাজ এ রুল অফ থাম সাধারণত আমরা যেটা বলে দেই যে সকালের ওষুধগুলো উনি ইফতারের সময় খাবে এবং রাতের ওষুধগুলো সেহরিতে খাবে, দুপুরের ওষুধগুলো রাতে খাবারের সময় খাবে। সাধারণত ডায়াবেটিসের ওষুধগুলো আমরা এভাবেই কন্টিনিউ করি। ওষুধের খুব বেশি অ্যাডজাস্টমেন্ট লাগে না, কারণ এখনকার যেসব অ্যাডভান্সড মেডিকেশন আছে ওরা সাধারণত কেউই ব্লাড সুগারটাকে খুব বেশি কমিয়ে দেয় না। তাহলে আমাদের যে ওষুধগুলো পেশেন্ট সকালবেলা খাচ্ছিল রমজান ছাড়া, সেগুলো সে ইফতারের সময় খাবে এবং যেগুলো সে রাতের বেলা খাচ্ছিল সে ওষুধগুলো উনি সেহরিতে কন্টিনিউ করবে। ইনসুলিনের ব্যাপারে আসলে প্রত্যেকটা পেশেন্টেরই আলাদা আলাদা করে ইনসুলিনের একটা ডোজ অ্যাডজাস্ট করতে হয়। তবে অ্যাজ এ রুল অফ থাম সকালের ইনসুলিনটা চলে যাবে ইফতারের সময়, দুপুরের ইনসুলিনটা বন্ধ হয়ে যাবে এবং রাতের ইনসুলিনটা 50% ডোজ রিডাকশন করে, দ্যাট ইজ অর্ধেক করে উনি সেহরিতে দিবে। এটা একটা রুল অফ থাম হিসেবে সবার জন্য অ্যাজ এ হোল বলা হয়, বাট আসলে ডায়াবেটিস কন্ট্রোলটা একটা ইন্ডিভিজুয়ালাইজড সিস্টেম। এটা আসলে একজনের সাথে আরেকজনের ইনসুলিনের ডোজটা মিলবে না। তাই তার জন্য পরামর্শ হচ্ছে যে রমজানের ব্লাড টেস্টগুলো করে ওনার যে ট্রিটিং ফিজিশিয়ান আছে ওনার কাছ থেকে ডোজটা সেভাবে অ্যাডজাস্ট করে নেবে। এটা হলো আমাদের আসলে রমজান এবং ডায়াবেটিস নিয়ে একটা খুবই প্রিলিমিনারি ডিসকাশন এবং আলোচনা। পেশেন্টদেরকে একটা ধারণা দেওয়া যে আসলে উনি রমজানের সময় সে কিভাবে সুস্থ থেকে ব্লাড সুগারটা কন্ট্রোলে রেখে রোজাগুলো কন্টিনিউ করবে। সবাইকে তার ট্রিটিং ফিজিশিয়ানের সাথে একটা বার হলেও অন্তত দেখা করার জন্য পরামর্শ আমরা দেই। আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।